আজ আমরা শুরু করছি এক অসাধারণ যাত্রা পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর পর্যন্ত এসটিএস বাসে। আন্দামান দ্বীপপুঞ্জের এই দীর্ঘ পথচলা শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী নয়, বরং খুবই সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের সুযোগও এনে দেয়। এই যাত্রায় আমরা দেখব সবুজ বন, সমুদ্রের ধারে ছুটে চলা রাস্তা আর ছোট ছোট গ্রামগুলোর জীবনযাত্রা। যারা কম খরচে আন্দামানের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এসটিএস বাস ভ্রমণ একদম পারফেক্ট। তাহলে শুরু করি আমাদের এই সস্তা কিন্তু স্মরণীয় ভ্রমণ পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুরের পথে। পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর পর্যন্ত দূরত্ব ৩২৪ কিলোমিটার, সময় লাগবে ১০ থেকে ১২ ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে, বাসকেই কেন বেছে নিলাম? পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর পর্যন্ত প্রাইভেট ক্যাবের ভাড়া ২২,০০০ টাকা, যা একজনের জন্য খুব বেশি, সঙ্গে পরিবার থাকলে অনেকটাই পুষিয়ে যায়। যাই হোক, বাস টিকিট কাটার পর সবথেকে বেশি আমি চিন্তায় পড়ে যাই টার্মস অ্যান্ড কন্ডিশনের ২ নম্বর ক্লজটা দেখি। মাত্র ৫ কেজি লাগেজ ক্যারি করা যাবে, তার বেশি চার্জেবল। আর আমার ব্যাগেজের ওজন ২২ কেজি, তাই জরিমানা গুনতে হবে, তাও কত অঙ্কের তাও জানা নেই। বাস ও প্রাইভেট ক্যাব ছাড়াও আরও দুটো উপায় আছে দিগলিপুর পৌঁছানোর। ১, গভর্নমেন্ট ভেসেল ও ২, হেলিকপ্টার। দুটোরই টিকিট পাওয়া প্রায় অসম্ভব, আর প্রত্যেক দিন বোট ও হেলিকপ্টার উপলব্ধ থাকে না। সমুদ্রের বুক চিরে প্রায় ৩২৪ কিলোমিটার জার্নি ভারতবর্ষে অন্য কোথাও আছে বলে আমার তো জানা নেই। একটা নয়, দুটো জারুয়া রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে যাবে আমাদের বাস। জারুয়া জনজীবন ও তাদের নিবাসস্থলের মধ্য দিয়ে যাবার অসাধারণ অভিজ্ঞতা। আমরাও আমাদের বাস পারাপার করবে একটা কার্গো ভেসেলের ওপর দিয়ে, সেটাও এক অনন্য অসাধারণ ব্যাপার, যেটা অন্য কোথাও সচরাচর চোখে পড়ে না। মনে মনে ভয় রেখেই সঙ্গে প্রায় ২২ কেজি লাগেজ সাথে নিয়ে পৌঁছালাম মোহনপুরা বাসস্ট্যান্ড। সকাল ৬:৪৫, বাসস্ট্যান্ডে সকালের ব্যস্ততা, দিকে দিকের বাস ছেড়ে যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম এসটিএস বাস স্ট্যান্ড, পোর্ট ব্লেয়ার। তো আজকে আমরা জার্নি করতে চলেছি খুবই একটা ইউনিক জার্নিতে। আর এই জার্নিটা হচ্ছে বাসের জার্নি। এই জার্নিটা শুরু হবে এসটিএস বাস স্ট্যান্ড, পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর পর্যন্ত। তো এখনকার ওয়েদার দেখুন, একটু আগে খুব বৃষ্টি হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। আরবেডিন বাজারের অদূরেই অবস্থিত এসটিএস স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসেস মোহনপুরার সেন্ট্রাল বাস টার্মিনাস, যা এসটিএসের হেডকোয়ার্টারও বটে। এইখান থেকে ছেড়ে যাচ্ছে নানান দিকের বাস: চিড়িয়াটাকু, ব্যাম্বু ফ্ল্যাট, বরাটাং, রাঙাত, মায়াবন্দর, কালীঘাট, দিগলিপুর, জিরকাটাং। মোহনপুরা থেকে শহরতলিরও নানা বাস চলে, যেমন মোহনপুরা অ্যাবেডিন বাজার, মোহনপুরা ডেয়ারি ফার্ম, মোহনপুরা দেলানিপুর, মোহনপুরা জাংলিঘাট, মোহনপুরা ফিনিক্স বে, মোহনপুরা বাখুবাস্তি, মোহনপুরা চ্যাথাম। এদের ভাড়া সাধারণত ২০ টাকা হয়ে থাকে। মোহনপুরা বাসস্ট্যান্ড থেকে এসি, নন এসি, ইলেকট্রিক বাস চলে। তো সকাল ঠিক ৭টায় আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি দিগলিপুরের উদ্দেশ্যে। দিস ইজ এ বাস উইথ 3/2 কনফিগারেশন। যাক বাবা, বাস জার্নি শুরু হবার আগে যে একটা আশঙ্কা ছিল সেটা মিটে গেছে। পার্সোনাল লাগেজ নিয়ে ওই নিয়ম প্রযোজ্য নয়, বাঁচা গেছে বাবা। তাই এবার নিশ্চিন্তে জার্নি করব। পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে আমাদের প্রথম অফিসিয়াল স্টপেজ জিরকাটাং। জিরকাটাং হল আন্দামান ট্রাঙ্ক রোডে একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট। এছাড়া অনেক কটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো না জানলেই নয়। তো পাঞ্চুয়ালিটির দিক থেকে যদি দেখা যায়, এরা কিন্তু খুবই বেশি পাঞ্চুয়াল। ঠিক ৭টার সময় বাস ছেড়েছে, এবং বাস ছাড়ার কারণও আছে, বেশি ডিলেও করতে পারবে না, কারণ সামনে রয়েছে জারুয়া রিজার্ভ ফরেস্ট, যেখানে
একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে কিছু ফর্মালিটিস আছে, সেখানে সেগুলো পূরণ করার দরকার আছে। সেই জন্যে এটা একদম পুরো টাইমে ছাড়ে। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই টিকিটের বাস দুভাবে কাটতে পারেন, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইনে আপনারা যে এসটিএসের কাউন্টার আছে ডিগলিপুর, পোর্ট ব্লেয়ার, রাঙ্গাত, মায়াবান্দা, এসব জায়গাতে আপনারা অফলাইনে কাটতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে অনলাইন। আবার অনলাইনের মধ্যে আবার দুভাবে কাটতে পারবেন, একটা হচ্ছে আপনার বাই মোবাইল আর একটা হচ্ছে বাই কম্পিউটার। আর যেহেতু এখন বর্ষা চলছে, এই সময় আন্দামান পুরো সবুজ হয়ে গেছে, চারিদিকে সবুজ, প্রচুর গাছপালা আর প্রচুর সবুজ, দেখতে খুব ভালো লাগছে। তো এই বাসের যখন টিকিট আমি কেটেছিলাম, সেই সময় আমি দেখেছিলাম টিকিটের মধ্যে লেখা ছিল যে ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত ওয়েট একজন প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে। তো যেটা দেখে আমার তো ভয় লেগে গেছিলো, কারণ আমার যা জিনিস আছে তাতে 4 কেজির বেশি হবে, আর 4 কেজি কতটুকুই বা হয়। তো এখানে এসে যেটা দেখলাম সেরকম কোনো ব্যাপার নেই। যদি নিজস্ব জামা কাপড় থাকে বা প্যাসেঞ্জারের নিজস্ব ইউজেবল কোনো জিনিস থাকে, কমার্শিয়াল জিনিস যদি না থাকে, সেটা সে অবশ্যই ক্যারি করতে পারে। বাসে বোর্ড করার সময় আমার কাছে দুটো জিনিস দেখতে চাইলো, একটা হচ্ছে টিকিটের সফট কপি আর একটা আমার আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড। আমাদের বেঙ্গলে যেমন স্টেট বাস চলে না, এ কিছু কম যায় না, এরা হচ্ছে একদম পুরো ভাই ভাই আর কি, একবার এদিক করছি একবার এদিক করছি। तुम जो आए हो लाए हो दिल में राहते आदते এই মুহূর্তে চলে এসেছি জিরকাটাং। আমরা পোর্ট ব্লেয়ার থেকে শুরু করেছিলাম সকাল 7টায়, আর এখানে পৌঁছালাম সকাল 8টায়। 1 ঘন্টা টাইম লাগলো। আর পোর্ট ব্লেয়ার থেকে জিরকাটাংয়ের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। সো হেয়ার ইজ টয়লেট, পাবলিক টয়লেট, ইউজ পে অ্যান্ড ইউজ টয়লেট। তো দেখে নিন, টয়লেটে ইউজের জন্য আমি ইউপিআই পে করেছি। বসার বেশ কয়েকটা কুঁড়ে ঘর টাইপের রয়েছে। জিরকাটাং চেকপোস্টের জাস্ট সামনে এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, এখান থেকে সকালের খাবারটা করে নিতে পারেন। আমাদের যে সরকারি বাসটায় আমি এখন এলাম, সেই সরকারি বাসটা এখানে এই সমস্ত যে প্রাইভেট গাড়ি রয়েছে, এই সমস্ত প্রাইভেট গাড়িকে ক্রস করে চেকপোস্টের ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা ডিফারেন্স হলো, এই সমস্ত প্রাইভেট গাড়ি করে যারা আসছেন তাদেরকে আধার কার্ড এবং একটা ফর্ম ফিল আপ করে তারপরে এখান থেকে এই যে পুলিশের যে চেকপোস্ট রয়েছে এখান থেকে পারমিশন নিয়ে আগাতে হবে। কিন্তু আমরা যারা বাসের প্যাসেঞ্জার, আমাদের জন্য ওই সব ধরনের কোনো রকম রেস্ট্রিকশান নেই, এবং আমাদেরও মানে প্রায়োরিটিটা সবার আগে, মানে গেটের একদম এদিকে চলে আসছে বাস। তো এই যে বাস জার্নিটা, এটা অনেকটা ইউনিক। একটা কারণ না, বেশ কয়েকটা কারণ রয়েছে। সমুদ্রের মাঝখান দিয়ে এই যে 300-350 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে, এটা ইন্ডিয়ার আর কোথাও নেই। তারপরে এই যে জারোয়া রিজার্ভ ফরেস্ট, এটাও কিন্তু ভারতবর্ষে আর কোথাও পাওয়া যাবে না। তাছাড়া এই যে পুলিশ এসকর্ট করে যে আমাদের নিয়ে যাবে, একটা ভিআইপি ফিল যে আসবে, সেটা কিন্তু আর কোথাও পাবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই যে রোডের থ্রু দিয়ে যাচ্ছি, এটা এবার এই সমস্ত গাড়ি ঘোড়া আমরা সবাই কিন্তু একটা বোটের মাধ্যমে পার হব। এরকম অনেক সারা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেগুলো এই শুধুমাত্র জার্নিতেই পাওয়া যাবে। দেখুন, যে সমস্ত প্রাইভেট গাড়ি রয়েছে সেগুলো হচ্ছে এই দিকে রয়েছে, আর চেকপোস্টের ওদিকে রয়েছে আমাদের বাস। সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, বাসের প্রায়োরিটি আগে। দেখুন, আমি নিয়ে নিয়েছি ইডলি, ব্রেকফাস্ট অ্যাট জিরকাটাং। চেকপোস্টের ওদিকে আর মিডল স্টেট পর্যন্ত কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নাই। তো দিনের মধ্যে 4টে কনভয় আছে, সকাল 6টায়, 9টায়, 12টায় আর দুপুর 2:30টায়। এই চেকপোস্টের জাস্ট একটু পাশেই এখানে একটা মন্দির রয়েছে। সিপে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, আবার দেখা হয়ে গেছে। তো বেশ কয়েকটা প্রাইভেট বাসও মধ্য আন্দামান আর উত্তর আন্দামানে সার্ভিস দেয়। যেমন এখানে রয়েছে রয়্যাল কোচ, এখানে আছে স্টার বাস, ওদিকে আছে আনন্দ, আরও একটা এই যে এলো দুর্গা রানী, এটা মায়াবন্দর যাচ্ছে। আর এই যে বাস জার্নিটা একটা ইউনিক আর ওয়ান্স ইন এ লাইফ টাইম। তো আমরা
অনেকেই আছি যারা একটুখানি একটু কোনার দিকে একটু আড়াল মতো থাকলে কি করি, একটু টয়লেট করার জন্য একটু মনটা মুসকুস করে। তো এই যে জিরকাটাং চেকপোস্ট, এখানে কিন্তু ওই ভুলটা করবেন না, কেননা এইখানে যদি একবার ধরা পড়েন না, ফাইন তো লাগবেই, উপর থেকে বেইজ্জতি ফ্রি। এই জিরকাটাং চেকপোস্ট থেকে মিডল স্ট্রিট জেটি পর্যন্ত, যেটা আর কি জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যায়, গভীর অরণ্যের মধ্যে দিয়ে, এইটুকু দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট কি 2 ঘন্টা মতো সময় লাগবে। আপাতত ক্যামেরা বন্ধ করছি, আর জার্নির যে মজা সেটা অনুভব করতে যাচ্ছি। জিরকাটাং চেকপোস্টে ছোট ছোট দোকান আছে, যেখানে সকালের গেট খোলার অপেক্ষায় থাকার সময় আপনি ব্রেকফাস্ট বা চা খেতে পারেন। প্রাতরাশে পেয়ে যাবেন ইডলি বড়া, পরোটা এবং ওখানকার শৌচাগার ব্যবহার করতে পারেন। শৌচাগার ব্যবহারের পর ক্যাশের সাথে অনলাইন পেমেন্ট করা যায়। আন্দামান ট্রাঙ্ক রোডে যেহেতু এই রাস্তাটি সংরক্ষিত জারাওয়া উপজাতি এলাকার জারাওয়া ট্রাইবাল রিজার্ভের মধ্যে দিয়ে গেছে, তাই সব সরকারি ও বেসরকারি গাড়িকেই নির্দিষ্ট সময়ে নিরাপত্তা রক্ষীদের পাহারায় কনভয়ে যেতে হয়। সামনেই জারাওয়া সংরক্ষিত জঙ্গল থাকায় এখানে বেশ কয়েকটি নিয়ম আছে। 1. আগে পৌঁছনো। গেট খোলার অনেক আগেই গাড়ির লাইন শুরু হয়ে যায়, তবে বাস যত পরেই আসুক না কেন সবার আগে যাবে বাস। প্রথমে সরকারি বাস, তারপরে বেসরকারি বাস, তারপর শেষে প্রাইভেট গাড়ি। এখানে বাইক বা সাইকেল অ্যালাউ নেই। জারাওয়া রিজার্ভ পার হয়ে বারাটাং বা উত্তর আন্দামানে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়। আপনার ট্যুর অপারেটর বা গাড়ির ড্রাইভার সাধারণত জিরকাটাং চেকপোস্ট থেকে এর ব্যবস্থা করে দেন। আপনার সাথে অবশ্যই বৈধ সচিত্র পরিচয়পত্র যেমন আধার কার্ড বা পাসপোর্ট রাখতে হবে। পারমিট বা পাস চেক করার জন্য কনভয়ের নির্দিষ্ট সময়ের অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা আগে চেকপোস্টে পৌঁছানো খুব জরুরি। পারমিট নেবার জন্য কোনো ফিস লাগে না। যারা আমার মতো বাসে জার্নি করছেন তাদের কোনো পারমিটের প্রয়োজন পড়ে না, তবু অবশ্যই বৈধ সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখবেন। 2. সংরক্ষিত বনাঞ্চলে ছবি তোলা, ভিডিও করা এবং জারাওয়া উপজাতিদের সাথে কোনো রকম যোগাযোগ বা কথা বলার চেষ্টা করা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। 3. গাড়ি না থামানো। সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে গাড়ি থামানো বা অন্য গাড়িকে ওভারটেক করা একেবারেই নিষেধ। কনভয়ের সময় হল সকাল 6টা, ডে ট্রিপ বা একদিনের ট্যুরের জন্য সবচেয়ে জনপ্রিয়। এই কনভয় ধরার জন্য পোর্ট ব্লেয়ার থেকে ভোর 3:30 মিনিট থেকে 4টের দিকে বেরোতে হয়। দ্বিতীয় কনভয় সকাল 9টা, তৃতীয় কনভয় দুপুর 12টা, চতুর্থ কনভয় দুপুর 2:30 মিনিট, যেটা দিনের শেষ কনভয়। দিস এরিয়া ইজ কল্ড মিডল স্ট্রিট। মোটামুটি 2 ঘন্টা লাগার কথা, তো 1.5 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি মিডল স্ট্রিটে। আর আমাদের কনভয়ের মধ্যে প্রথম বাস ছিল, আর ওইদিকে বোটও আসছে, সুতরাং বেশিক্ষণ এখানে ওয়েটিং নেই। দক্ষিণ, মধ্য ও উত্তর আন্দামানকে যুক্ত করে 3টি স্ট্রেট অর্থাৎ প্রণালী। 1. আন্দামান প্রণালী বা মিডল স্ট্রেট, এটি বারাটাং দ্বীপকে দক্ষিণ আন্দামান থেকে পৃথক করেছে। 2. হোমফ্রে প্রণালী, এটি মধ্য ও দক্ষিণ আন্দামানের ঠিক মাঝখানে অবস্থিত। 3. অস্টেন প্রণালী, এটি উত্তর আন্দামান এবং মধ্য আন্দামান দ্বীপকে পৃথক করেছে। দক্ষিণ আন্দামান থেকে উত্তর আন্দামান ভ্রমণ করার জন্য এই 3টি স্ট্রেট বা প্রণালী পার করতে হয়। এটা হচ্ছে মিডল স্ট্রিট জেটি, আর ওই যে দূরে ওদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নীলাম্বুর জেটি, বারাটাং। আর ওই জেটি থেকেই আপনারা লাইমস্টোন কেভ এবং প্যারট আইল্যান্ডের বোট পেয়ে যাবেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকে এবং ওদিকে, সব হচ্ছে ম্যানগ্রোভস। এগুলো আমাদের সুন্দরবনে আর এখানে দেখতে পাওয়া যায়। তো যারা পোর্ট ব্লেয়ার থেকে শুধুমাত্র বারাটাং আসছেন এখানে লাইমস্টোন কেভ আর মাড ভলকানো দেখার জন্য, তো তাদের গাড়িগুলো এখানেই রয়ে যাবে এই মিডল স্ট্রিট জেটিতে। আর যারা এসছেন তারা এই বোটের মাধ্যমে চলে যাবেন ওদিকে নীলাম্বুর জেটিতে। ওখান থেকে বোটের মাধ্যমে লাইমস্টোন কেভ আর মাড ভলকানো দেখে এই বোটের সাহায্যে ফিরে এখান থেকে গাড়ি কালেক্ট করে রিটার্ন করবেন। আন্দামান ট্রাঙ্ক রোড বা এটিআর বা ন্যাশনাল হাইওয়ে 4-এর অন্যতম রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ একটি অংশ হল মিডল স্ট্রিট। পোর্ট ব্লেয়ার থেকে উত্তর আন্দামানের দিকে যাওয়ার সময় এটি একটি বড় জলপথ বা খাড়ি হিসাবে রাস্তায় পড়ে। মিডল স্ট্রিট মূলত একটি প্রাকৃতিক জলপ্রণালী যা দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান এবং বারাটাং দ্বীপকে একে অপরের থেকে আলাদা করেছে।
পোর্ট ব্লেয়ার থেকে জিরকাটাং চেকপোস্ট এবং জারাওয়া সংরক্ষিত বনাঞ্চল পার হওয়ার ঠিক পরেই এই মিডল স্ট্রেইটে পৌঁছতে হয়। বারাটাং বা দিগলিপুর যাওয়ার পথে এটি একটি জলপথ। এখানে জলপথ পার হওয়ার জন্য সাধারণ যাত্রীবাহী নৌকার বদলে বিশাল আকারের রোল অন রোল অফ বা ভেহিকল ফেরি ব্যবহার করা হয়। বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি সবকিছুই এই বড় জাহাজে সারিবদ্ধভাবে তুলে দেওয়া হয়। এক পার থেকে অন্য পারে বা বারাটাংয়ের নীলাম্বুর জেটিতে পৌঁছতে ফেরিতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। জারাওয়া জঙ্গলের দীর্ঘ ক্লান্তিকর যাত্রার পর পর্যটকদের গাড়ি থেকে নেমে খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার সুযোগ মেলে এখানেই। মিডল স্ট্রেইটের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। খাড়ির দুই পাশেই রয়েছে গভীর ও সবুজ ম্যানগ্রোভ জঙ্গল। বর্তমানে ফেরি পারাপারের কারণে অনেক সময় পর্যটক এবং স্থানীয়দের ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়। এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ভারত সরকারের NHIDCL এর অধীনে মিডল স্ট্রেটের ওপর একটি বিশাল সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আর ফেরির জন্য অপেক্ষা করতে হবে না এবং উত্তর আন্দামানে যাতায়াতে সময় অনেকটাই কমে যাবে। জারাওয়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও জঙ্গল পার হয়ে মিডল স্ট্রেটের জেটিতে পৌঁছানোর পর ছবি তোলায় বিধিনিষেধ রয়েছে। আমি খেয়াল করিনি, তাই পুলিশের হাতে ধরা পড়ি ও হয়রান হই। তাই আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। আপনারা যারা বারাটাং আসছেন তারা মোটামুটি বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারেন, যেমন লাইমস্টোন কেভ, প্যারাট আইল্যান্ড, মাড ভলক্যানো, বালুডেরা বিচ, খুব সুন্দর জায়গা এগুলো। এখানে বারাটাংয়ে দেখুন এখানে ব্রিজ তৈরি হচ্ছে। একবার ব্রিজ তৈরি হয়ে গেলে সাউথ আন্দামান থেকে আপনার নর্থ আন্দামান যাওয়ার অনেকটাই সময় কাট অফ হয়ে যাবে। তো এই বোটে চাপার জন্য প্রত্যেক প্যাসেঞ্জারকে 15 টাকা করে দিতে হচ্ছে। এই যে তার টিকিট, ভাইয়া থোড়া দিখানা। যারা বাসে আসছেন তারা কিন্তু বাস ছাড়া হবেন না, কারণ বাস একবার নীলাম্বুর জেটি পৌঁছলে আর অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। পোর্ট ব্লেয়ার থেকে মিডল স্ট্রেট পর্যন্ত রাস্তার অবস্থা খুব ভালো, কিন্তু কে আর জানতো পিকচার এখন বাকি আছে। বারাটাংয়ের পর বাস চলা শুরু, আর কি ভয়ঙ্কর রাস্তা আমার কল্পনাতীত। বাপ রে বাপ, রাস্তা কম গাড্ডা বেশি। আপনারা যারা বারাটাংয়ে শুধুমাত্র ট্যুর করছেন, শুধুমাত্র বারাটাং আসবেন এবং পোর্ট ব্লেয়ার ফিরে যাবেন, তো তারা দুপুরে খাওয়ার জন্য এয়ার রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে আমি গতবারে খেয়েছিলাম, বেশ ভালো ছিল স্যার। জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে যদি মোবাইল নেটওয়ার্কের কথা বলি, তাহলে আমার দুটো কানেকশান আছে, একটা জিও আর একটা BSNL। জিওরটাতে টাওয়ার ছিল কিন্তু BSNL টাওয়ার ছিল না। মিডল স্ট্রিটে আসার পর আমার দুটোতেই নেটওয়ার্ক ছিল। এখন আমরা পার করতে চলেছি আজাদ হিন্দ ফৌজ সেতু। আমি এখানকার স্থানীয়দের জিজ্ঞাসা করলাম যে রাস্তা কীরকমই থাকবে সবসময়, তো বলেছে না, বারাটাং থেকে হংকং পর্যন্ত দেখো ভাইয়া উঠে এখন ভাইয়া উঠে বলেছে। তো আমি স্থানীয়দের জিজ্ঞাসা করলাম যে রাস্তা কি এরকমই থাকবে, তো বলছে যে না, বারাটাং থেকে রংবাদ পর্যন্ত এই হাল রয়েছে, তারপর মোটামুটি ভালোই আছে। আগে পোর্ট ব্লেয়ার থেকে উত্তর বা মধ্য আন্দামানে যেমন রাঙাত, মায়াবন্দর, দিগলিপুর যাওয়ার সময় গাড়িগুলোকে বারাটাংয়ের শেষ প্রান্তে গান্ধীঘাট জেটিতে এসে থামতে হতো। এরপর বড় ভেহিকল ফেরি বা ভেহিকল ফেরিতে করে সমস্ত বাস, গাড়ি ও যাত্রীদের হামফ্রে স্ট্রেট ক্রিক পার করে উল্টো দিকের উত্তরা জেটিতে কদমতলার কাছে নামানো হতো। ফেরির জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করা এবং জলপথ পার হওয়া ছিল বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় এতে 2 ঘন্টার বেশি সময় লেগে যেত। আজাদ হিন্দ ফৌজ সেতু ঠিক এই গান্ধীঘাট জেটি এবং উত্তরা জেটির মাঝখানেই নির্মিত হয়েছে। ফলে ফেরির ঝামেলা চিরতরে দূর হয়েছে এবং যাতায়াতের সময় কমে মাত্র 1 মিনিট হয়ে গেছে। এর ফলে পর্যটক এবং স্থানীয় মানুষ উভয়েরই যাতায়াতে ব্যাপক সুবিধা হয়েছে। আজাদ হিন্দ ফৌজ সেতু, হামফ্রে স্ট্রেট ক্রিক ব্রিজ বা কদমতলা ব্রিজ, এই 3টি নাম আসলে একই কাঠামোর। সরকারিভাবে এর নাম আজাদ হিন্দ ফৌজ সেতু, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এটি হামফ্রে স্ট্রেট ক্রিক ব্রিজ এবং স্থানীয়দের কাছে এটি কদমতলা ব্রিজ নামেও ব্যাপক পরিচিত। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দীর্ঘতম সেতু। এটি ন্যাশনাল হাইওয়ে 4 NH4 এর ওপর অবস্থিত। সেতুটি হামফ্রে স্ট্রেট ক্রিক নামক জলভাগের ওপর দিয়ে গিয়ে বারাটাং দ্বীপ এবং মিডল আন্দামানকে সরাসরি যুক্ত করেছে।
অ্যাপ্রোচ রোড বা দুই প্রান্তের সংযোগকারী রাস্তা সহ সেতুটির মোট দৈর্ঘ্য 1.45 কিলোমিটার বা 1450 মিটার এবং প্রস্থ 14.8 মিটার। পথচারীদের হাঁটার সুবিধার জন্য এর দুই পাশেই 1.5 মিটার চওড়া ফুটপাত রয়েছে। সমুদ্রের জোয়ার বা হাই টাইডের সময়ও যাতে সেতুর নিচ দিয়ে ছোট জাহাজ বা বোট নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য জলের স্তর থেকে সেতুটির উচ্চতা 22 মিটার রাখা হয়েছে। দারুণ একটি তথ্য হল এই সেতুর নকশাটি আন্দামানে পাওয়া বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ লেদার ব্যাক সি টার্টলের কনসেপ্ট বা ধারণা থেকে অনুপ্রাণিত। ভারত সরকারের সংস্থা NHIDCL প্রায় 203 থেকে 277 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির রূপায়ণ করেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত সরকার এই সেতুর নামকরণ করেছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। বাস এই মুহূর্তে দাঁড়িয়েছে STS কদমতলা। এখানকার নামগুলো যদি খেয়াল করেন, কদমতলা, বকুলতলা, এগুলো আমাদের ওখানে যেমন বাঙালিদের দেওয়ার নাম সেরকম আর কি। যেহেতু এখানে বাঙালি প্রধান সেই জন্য এই ধরনের নাম আছে আর কি, কদমতলা, বকুলতলা। মাঝে মধ্যে মনে হচ্ছে যে বাংলার মধ্যেই রয়েছে। বাসে প্রথমবার দেখলাম টিকিট ইন্সপেক্টর, বকুলতলার পরে উঠেছিলেন, ওঠার পরে দেখলেন কেমন ঠিকঠাক আছে তো উনি তো ওই দেখুন দড়ার উপর থেকে মেটেরিয়াল করছে, ওই দেখুন ভারী জিনিসটা পড়ে গেল। রাস্তার অবস্থা এমনি যে ভ্লগ করার উৎসাহই হারিয়ে ফেলছি। যাই হোক, আমরা প্রবেশ করতে চলেছি আমাদের যাত্রাপথের দ্বিতীয় জারোয়া সংরক্ষিত এলাকা। স্থানীয়রা এইখানকে কদমতলা জারোয়া সংরক্ষিত এলাকা বলেই জানে। এখানেও চেকপোস্ট আছে, নিয়ম প্রায় আগের মতোই। এন্ট্রি পাস নিতে হবে, ফটোগ্রাফি ভিডিও করা যাবে না। এই এলাকাটি প্রায় 18 কিলোমিটার, পার হতে সময় লাগবে 30 মিনিট। এখন ঘড়িতে সময় দুপুর 1:30। প্রায় 170 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম আমাদের দ্বিতীয় হল্ট রঙ্গত STS বাস স্ট্যান্ড। এখানেই আমরা দুপুরের লাঞ্চ সারব।
এখন দুপুর 1:30 আমরা পৌঁছে গেছি রঙ্গত, আর এটা হচ্ছে রঙ্গতের বাস টার্মিনাস এসটিএসের। দেখুন কত সুন্দর আর কত বড় বাস টার্মিনাস। ভাই বাস টার্মিনাস হবে তো এইরকম। দিস ইজ দ্য কুপন অফ 1 চিকেন বিরিয়ানি 130 অ্যাট রঙ্গত বাস টার্মিনাস। তো রঙ্গস বাস টার্মিনাসে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 130 টাকা। তো ইনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন, যিনি আমাদের চালিয়ে নিয়ে এলেন। হ্যালো আন্না। এখন এখানে দেখুন ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই রঙ্গত থেকে বারোটাঙ্গা দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার, আর আমাদের আসতে মোটামুটি সময় লাগলো 2.5 ঘন্টা। সকাল 6টার একটা বাস ছিল মায়াবন্দরে, সেই বাসটা আবার তো ব্রেকডাউন হয়ে যাওয়ার জন্য যে বাসে প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জার এখানে আর কি ফিট হবে এখানে, ওনারাও এখানে চলবেন। মুদ্রা কথা এটা জানালো মায়াবন্দর যাওয়ার জন্য এক্সট্রা আমাদের আরও 30 মিনিটস কি 40 মিনিটস এক্সট্রা আমাদের টাইম লাগবে। তো রঙ্গত বাস টার্মিনাসে যে ক্যান্টিন আছে ওই ক্যান্টিনের খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, আপনারা ট্রাই করতে পারেন। 2:10 এখন আমরা বেরিয়ে পড়েছি রঙ্গত থেকে। অ্যাকচুয়ালি মায়াবন্দরের যে প্যাসেঞ্জাররা রয়েছেন দেখুন ওনারা উঠে পড়েছেন, তো ওনারাও যাবেন। মায়াবন্দর ড্রপ হবে, তারপরে আমরা ডিগ্রিপুর যাবো। তো সুতরাং মায়াবন্দর যাবে না, বাস খারাপ হয়ে গেছে। না বাস যাবে না, সকালেরটা যায়, আগের ছাড়ে না। মায়াবন্দরের একটা বাস খারাপ হয়ে গেছে। এই যে এত প্যাসেঞ্জার যে রয়েছেন না, এনারা ওই বাসের প্যাসেঞ্জার মায়াবন্দর এটা রয়েছে, এই যে বাসটা এনাদের নামিয়ে তারপরে ডিগলিপুর যায়, মানে এক্সট্রা ওখানে টাইমটা লাগবে, বুঝলেন? মানে এটা শিডিউল নেই, কিন্তু যেহেতু একটা বাস খারাপ হয়ে গেছে সেই জন্য এদিকে নামিয়ে দিয়ে তারপর যাবে। তো রঙ্গতকে জানা যায় এর ফেমাস বিচেসের জন্য। এখানে রয়েছে আমপুজ বিচ, নানিনালা বিচ, তারপর মরিচডেরা বিচ, এছাড়া আপনার ইয়াটরা একটা যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে ওখানে কিন্তু একটা খুব সুন্দর ওয়াক রয়েছে, ম্যানগ্রোভ ওয়াক, ওটা কিন্তু খুব সুন্দর জায়গা। রঙ্গত থেকে যত উত্তর দিকে অগ্রসর হতে থাকলাম ততই রাস্তার অবস্থা ভালো হতে থাকল। রঙ্গত বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে মায়াবন্দরের সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে আমরা পৌঁছলাম আমাদের তৃতীয় ও শেষ স্টপেজ মোহনপুর। এখানে বিকেলের চা পান হয়। মোহনপুরা পোর্ট ব্লেয়ার এসটিএস বাসস্ট্যান্ড থেকে মোহনপুর পৌঁছতে সময় লাগলো 9.5 ঘন্টা। বিকাল 4:30, এখন আমরা দাঁড়িয়েছি একটু টি ব্রেকের জন্য, টি ব্রেক কাম টয়লেট ব্রেক। আমাদের সঙ্গে সঙ্গে পিছনের একটা বাস চলে এসছে, এটাও ডিগ্রিপুর যাচ্ছে। এখানে চলছে আমাদের একটা ছোটোখাটো টয়লেট ব্রেক। रंग गुलाबी नैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी, मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया। ना तो इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी नगरिया। मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया। ना तू इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी नगरिया। तू मिला तो लगा जिंदगी मिल गई, छू लिया जब तुझे तो सांसें जल उठी। प्यार है इश्क है या है दीवार,
দেখিয়ে দিই বাসের টিকিট কিভাবে কাটবেন। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারি বাসের সঙ্গে পাবেন বেশ কয়েকটি বেসরকারি বাসের অপশন, ভাড়া একটু বেশি। সরকারি বাসের টিকিট কাটার জন্য ANTS অর্থাৎ আন্দামান নিকোবর স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসেসের এই ওয়েবসাইটে https://ants.andamannicobar.gov.in/home.asx এ সিট অ্যাভেলেবল অপশনে দেখে নেব বাসের সমস্ত তথ্য। দেব সোর্স শ্রীবিজয়পুরম, ডেস্টিনেশনে ডিগলিপুর, সার্ভিস অল, জার্নি ডেট, এরপর সার্চে ক্লিক করব। দুটো বাস অ্যাভেলেবেল আছে, একটি ভোর 4টায় আর একটি সকাল 7টায়। আমি সকাল 7টার বুক করছি। সঙ্গে সঙ্গে লগইন পেজ পপ আপ চলে এসেছে। আমি গেস্ট ইউজারের আমার ফোন নাম্বার আর ক্যাপচা ফিল করে সাবমিট করব। মোবাইলে আসা 6 OTP পুট করে ভেরিফাই করে দেব। নাম্বার অফ সিট সিলেক্ট করব, আমার ক্ষেত্রে এটি একটি। আর বলে রাখি 17 থেকে 21 পর্যন্ত সিটগুলো মহিলাদের জন্য সংরক্ষিত, 1 নম্বরটি কন্ডাক্টরের জন্য সংরক্ষিত। আমি 7 নম্বর সিটটাকে সিলেক্ট করছি, দিয়ে দিচ্ছি নাম, জেন্ডার, বয়স, কোটা, নো কনসেশন, আমার ইমেল আইডি, আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক দিয়ে প্রসিড ফর পেমেন্ট করছি। এখানে বাবার নাম, আইল্যান্ডার নো, আইডি প্রুফ, আইডি নাম্বার দিয়ে সাবমিট করছি। পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করছি। ক্রেডিট কার্ড দিয়ে অথবা SBI কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, NEFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট অপশনগুলি অ্যাভেলেবেল আছে পেমেন্টের জন্য। পেমেন্ট হয়ে গেছে আর টিকিট অটো জেনারেটর হয়ে গেছে। PDF সেভ করে প্রিন্ট আউট নিয়ে রাখব। ও হ্যাঁ, ANTS পথিক অ্যাপ দিয়েও টিকিট কাটা যায়। এছাড়া মোহনপুরা বাসস্ট্যান্ড থেকেও অফলাইন টিকিট পাওয়া যায়, সাবজেক্টেড টু অ্যাভেলেবিলিটি। সন্ধে 6টা, আমরা পৌঁছে গেছি উত্তর আন্দামানের ডিগলিপুরে। ভাঙাচোরা রাস্তার অংশটুকু বাদ দিলে এই জার্নিটা ছিল এক কথায় অসম। अन्ना टाटा, फिर मिलेंगे।